সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে যশোর বোর্ড 2022-এ আসা একটা সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো এখানে ক নম্বরে তোমার বলছে L1 মানে লাইন 1, ঠিক আছে। লাইন 1 মানে হচ্ছে তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আর L2 মানে লাইন 2 এটার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, দুইটা সরলরেখার সমীকরণ উদ্দীপকে দেওয়া আছে, খুবই ভালো কথা। এখন আমরা সরাসরি যদি ক নম্বর কোশ্চেনে চলে আসি, এখানে বলছে যে kx + 3y = 23। তার মানে একটা সরলরেখার সমীকরণ বলে দিচ্ছে kx + 3y = 23। এই রেখাটি 4,5 বিন্দুগামী হলে, 4,5 বিন্দুগামী হলে, একটু ভেঙে ভেঙে পড়ি যে আগে দেখি 4,5 বিন্দুগামী হলে কি হয়। দেখি আমার হচ্ছে বলে দিছে, আমরা যদি ক নম্বর সমাধানে দেখি যে আমার যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটার নাম কি, kx + 3y = 23। kx + 3y = 23। ওকে, এই যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোন বিন্দুগামী বলো তো? এই যে তোমার হচ্ছে 4,5 বিন্দুগামী। তাহলে 4,5 বিন্দুগামী হলে রেখাটি 4,5 বিন্দুগামী হলে, আচ্ছা বিন্দুগামী হলে ব্যাপারটা কি হয় যে এই বিন্দু দিয়ে যাবে, তাই তো? সরলরেখাটি এই বিন্দু দিয়ে যাবে। যেমন কোনো যদি গাড়ি যদি ঢাকাগামী হয় তার মানে কি অবশ্যই ঢাকা দিয়ে যাবে, ঢাকার উপর দিয়ে যাবে বা ঢাকায় এসে থামবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ভাই এই সরলরেখাটিও যাইতে যাইতে এই সরলরেখা তো থামবে না, সরলরেখা তো আজীবন তোমার হচ্ছে চলতে থাকে। সেই জন্য তোমার হচ্ছে কি বলতো, যে একটা তীর চিহ্নতে দেখায় যে না এটা সারাজীবন চলতে থাকবে। তাহলে এটা 4,5 বিন্দুগামী হলে যখন এই বিন্দুতে সরলরেখাটা এসে পৌঁছাবে, এই বিন্দুতে এসে যখন পৌঁছাবে, ধরো একটা সরলরেখা যেতে যেতে এই বিন্দুতে এসে পৌঁছালো, ওকে, 4,5, ঠিক আছে, এই বিন্দুতে এসে পৌঁছালো। তখন বলো তো এই বিন্দুতে এক্স অক্ষের মান কত? এই বিন্দুতে এক্স অক্ষের মান কি? এই যে এই 4টা না, আর ওয়াই অক্ষের মান কি? এই 5 না, তাই তো? এক্স অক্ষের মান 4, ওয়াই অক্ষের মান 5। তাহলে বলো ভাইয়া যে এখানে এই যে তোমার সমীকরণে যে এক্স আর ওয়াই থাকে, এগুলো কি অ্যাকচুয়ালি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে না? তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা যদি তোমার 4,5, এই যে এই সরলরেখাটা যদি 4,5 বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দুতে ওর এক্স এর মান হয়ে যাবে 4, তাহলে 4কে ওয়াই এর মান হয়ে যাবে কি বলতো 5, এই যে এরকম গুণ হয়ে যাবে = 23। তাহলে সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন করলে আমি মনে হয় কে এর মানটা পেয়ে যাব। তাহলে এটা হবে কি 4k, এটা হচ্ছে 3 × 5 = 15, এই পাশে গেলে কত হচ্ছে বলতো 23 - 15, তার মানে কত হবে 8। অতএব 4k = 8, k = 2। তাহলে কে এর মান কত আসলো? 2 আসলো। তাহলে সেক্ষেত্রে আমার এখন যে নতুন যে সমীকরণটা আমি পাচ্ছি সেখানে কে এর মান কত হবে বলতো 2। তাহলে সমীকরণটা এখন কি পাচ্ছি বলতো 2x + 3y = 23। ওকে, 23। আচ্ছা, এতটুকু আমি সমীকরণ পেয়ে গেলাম। এখন আমার বলা হয়েছে যে এই যে তোমার হচ্ছে দেখাও যে এই রেখাটা তোমার হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? স্থূলকোণ। আমি বলছি ভাইয়া যে যখনই আমরা চারটা ওয়ার্ড যখনই আমাদের চোখের সামনে এসে পড়বে, তখনই আমরা ধরে নিব যে এখানে অবশ্যই ঢাল দিয়েই কিছু একটা করতে হবে। সেটা হচ্ছে কি বলতো কোণ, এই যে আবারও লিখে দিই দরকার হয়, কি বলতো কোণ, তারপরে কি বলতো সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল, তারপরে কি লম্ব, আর হচ্ছে সমরেখ। এই চারটা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি আমি কোশ্চেনের মধ্যে দেখি তাহলে ভাববো যেটা অবশ্যই কি করতে হবে বলতো, এখানে ঢাল দিয়ে কিছুটা করতে হবে। ঢালটাকে চোখ কান বন্ধ করে বের করে ফেলবো, তারপরে দেখা যাক আমাদের কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কোন ব্যাপারটা পাইছি, তাই তো? কোন, তাহলে অবশ্যই ঢাল দিয়ে কিছুটা করতে হবে, তাহলে আগে ঢাল বের করতে হবে। এখন সমীকরণ থেকে ঢাল বের করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমার হচ্ছে সমীকরণটাকে এই যে ধরো এইভাবে যেভাবে সাজানো আছে আসলে এইভাবেই লাগতো, যে চলকগুলো সব এক পাশে থাকবে, আর হচ্ছে তোমার এই যে মানটা হয়তো আরেক পাশে থাকতেও পারে নাও পারে, সেটা কোনো তোমার হচ্ছে দেখা আমার মাথা ব্যথা করা কোনো বিষয় না। আমার হচ্ছে মেইনলি দেখতে হবে যে তোমার চলকগুলো এক পাশে আছে কিনা, আচ্ছা এটার মানে হচ্ছে কি বলতো ঢাল। ওকে, মানে এইগুলো মানেই হচ্ছে ঢাল। হ্যাঁ, এটার মানে বলো এগুলো সবগুলার একটাই হবে কি বলতো ঢাল, মানে অবশ্যই ঢাল দিয়ে কিছু একটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ঢালগুলা বের করে ফেলি, ঢালটা বের করে ফেলি। তাহলে এইভাবে যদি থাকে তাহলে ঢাল বের করার সূত্র কি বলতো, m - x এর সহগ ডিভাইডেড বাই কি বলতো y এর সহগ। তাহলে
তাহলে বলো তো আমার এক্স এর সহগ এখানে কত হবে, মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, এক্স এর সহগ কত 2 আর ওয়াই এর সহগ কত বলো তো 3, তাহলে আমার ঢালটা কত হচ্ছে -2/3, -2/3। তাহলে সেক্ষেত্রে আমার ঢাল যেহেতু ঋণাত্মক আসছে, তাহলে ভাইয়া এখন তোমাকে এই কথাটাও মনে রাখতে হবে, এটা বেসিক ক্লাসে আমরা হচ্ছে কেন হয় কীভাবে হয় এগুলো নিয়েও আমরা অনেকবার আলোচনা করে ফেলছি, কিন্তু এখন আমরা যে ব্যাপারটা মনে রাখবো যে এটা মনে রেখো, দরকার হলে নোট করে নাও, যে তোমার ঢাল ধনাত্মক হলে সরলরেখাটি এক্স অক্ষের ঋণাত্মক না কিন্তু ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। সূক্ষ্ম, ধনাত্মক হলে কি কোণ? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণ, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, ওকে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, ওকে, উৎপন্ন করে। আচ্ছা, এই সেম জিনিসটা একটু আবার লিখবা, কিন্তু আমি একটু লিবার্টি নিব, হ্যাঁ, উৎপন্ন করে, একটু লিবার্টি নিয়ে নিব। কীভাবে লিবার্টিটা নিব দেখো, এই যে এইভাবে, হ্যাঁ, দেখো একটু এইভাবে, যে সেম জিনিসটাই আবার লিখবা, যে ঢাল ঋণাত্মক হলে, তোমরা লিখে নিবা, ঢাল ঋণাত্মক হলে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক, এখানে আমরা কিন্তু ঋণাত্মক দিক না, ঢাল সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই ঢাল, ওকে। আচ্ছা, তাহলে সবসময় কিন্তু ধনাত্মক দিকই হবে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা এটা তো জানো না, এই যে দেখো, এই যে এটা যদি ঘড়ির কাঁটা হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঋণাত্মক দিক, ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে কি বলতো? ধনাত্মক দিক। তার মানে এই যে দেখো, এই যে দেখো, বুঝে নাও, এই যে ধরো এইভাবে গেছে, দেখো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, যে এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এটা দেখো কি সূক্ষ্মকোণ না? এই যে দেখো, এটা সূক্ষ্মকোণ, এই যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, দেখো 90 ডিগ্রি কিন্তু পারও হয় নাই, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাহলে সূক্ষ্মকোণ, ওকে। সূক্ষ্মকোণের জন্য তোমার হচ্ছে ঢাল সবসময় কি আসবে বলো তো? ধনাত্মক আসবে। আবার ঢাল ধনাত্মক আসলে সবসময় মানটা কি হবে বলো তো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবসময় কি কোণ উৎপন্ন করবে? সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আর যদি তোমার হচ্ছে এই যে এখানে ঋণাত্মক হয়, ঢালটা যদি ঋণাত্মক হয় তাহলে আর সূক্ষ্মকোণ উৎপন্ন করবে না, তখন উৎপন্ন করবে কি জানো? স্থূলকোণ, বুঝে নিও, স্থূলকোণ, ওকে। কি কোণ? স্থূলকোণ উৎপন্ন করবে, ঠিক আছে, স্থূলকোণ। এখন স্থূলকোণের ব্যাপারটা কেমন ভাবে কাজ করে? এই যে দেখো, স্থূলকোণ কখন হবে, এই দেখো, এই যে দেখো এইভাবে গেছে কোনো সরলরেখা, তাহলে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি দেখো এটা স্থূলকোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, এইগুলো 90 ডিগ্রি হয় না, এক্স অক্ষ ওয়াই অক্ষকে তো 90 ডিগ্রিতেই ছেদ করে, তাই তো? তাহলে এটা দেখো 90 ডিগ্রি পারও হয় না, কিন্তু এটা 90 ডিগ্রি পার হয়ে চলে আসছে, তাহলে এটা অবশ্যই স্থূলকোণ উৎপন্ন করবে। আর এটার ঢাল কত হবে বলো তো? ঋণাত্মক হবে। এটার জন্য ঢাল তুমি ঋণাত্মক পাবে, এটার জন্য ঢাল তুমি ধনাত্মক পাবে, ঠিক আছে। জাস্ট এই কথাটাই তোমাকে একটু লিখে দিতে হবে, দেখো এই সেম ইয়াটাই এখানে তোমাকে জাস্ট একটু কষ্ট করে লিখে দিতে হবে যে ঢাল, এখানে ঢাল তোমার কি আসছে? ঋণাত্মক আসছে, সেই জন্য সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, শেষ। এতটুকু কথা লিখে দিলেই হয়ে যাবে, ওকে। মানে এখানে সম্পূর্ণ এত কিছু জাস্ট তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ। এইগুলো আবার যে ধনাত্মক সূক্ষ্মকোণ এগুলো কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট তুমি কি লিখবা বলো তো? যে ধনাত্মকের জায়গায় ঋণাত্মক লিখবা আর সূক্ষ্মকোণের জায়গায় স্থূলকোণ, কারণ তোমার ঢাল আসছে ঋণাত্মক, আসছে, ওকে। আশা করি ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। আচ্ছা, পরবর্তী অঙ্কটাতে কি বলছে? 5,7 বিন্দুগামী, খ নম্বরে 5,7 বিন্দুগামী একটি সরলরেখা L1 রেখাটির সমান্তরাল হলে উক্ত রেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা সরলরেখা আছে যেটা 5,7 বিন্দুগামী, মানে এত বিন্দু দিয়ে যায়, মানে একটা বিন্দু বলা আছে। এখন সরলরেখার সমীকরণ বের করতে হলে ভাইয়া তোমাকে দুইটা জিনিস জানতে হয়। এক হচ্ছে হয় আমার দুইটা বিন্দু জানা লাগবে, আর একটা কি বলতো? একটা বিন্দু আর একটা ঢাল জানা লাগবে। তো ভাইয়া এখানে দেখো একটা বিন্দুই তুমি জানো, আরেকটা বিন্দু জানার উপায় নাই। এখন তোমার জানতে হবে কি আরেকটা ঢাল তাইলে লাগবে। তো এই যে ভাইয়া সমান্তরাল, মাত্রই লিখে দিলাম, সমরেখ, কোণ, সমান্তরাল আর লম্ব, এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ড শুনলেই ঢাল। তাহলে সমান্তরাল বলছে না,
সমান্তরাল বলছে তো, ব্যাস চোখ কান বন্ধ করে, তার মানে কি ঢাল দিয়ে কিছু একটা করতে হবে আমার। ঢাল, তাহলে কার ঢাল লাগবে, যে L1 এর ঢাল লাগবে, যে L1 3x প্লাস 8y প্লাস 25, 3x প্লাস 8y, 3x প্লাস 8y ইকুয়ালস টু 25। এই যে এই সরল রেখার সাথে সমান্তরাল, সমান্তরাল। ওকে, সমান্তরাল ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি যে সরলরেখাটা বের করতে চাচ্ছ সেটা ধরো, এটা যদি এই যে এই রেখাটা হয়, যে এই রেখাটা হয়, তোমার রেখাটা হচ্ছে কি, দেখো এর সাথে এইভাবে একেবারে সমান্তরাল, দেখছো একদম সমান তালে যাবে। ট্রেনের যে রেল লাইন দেখো না, ওই রেল লাইনের মতন একদম সমান তালে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাবে তো খুবই ভালো কথা। এরপরে হচ্ছে তার মানে কি, এদের দূরত্বটা সবসময় সমান হবে, তাহলে এরা সমান্তরাল হয়ে যায়। ওকে, তাহলে এইটা যেহেতু তোমার সমান্তরাল, আবার হচ্ছে কত বিন্দুগামী বলছে বলো তো ভাইয়া, কত বিন্দুগামী বলছে, এই যে 5,7 বিন্দুগামী। তাহলে 5,7 বিন্দুগামী হলে, এই যে দেখো এটা 5,7 বিন্দুগামী। ওকে, এখন শুধু জাস্ট ঢালটা জানলেই হবে। তো সমান্তরাল হলে, কোনো সরলরেখা যদি অপর একটা সরলরেখার সমান্তরাল হয়, তাহলে ভাই এদের ঢাল দয় সবসময় সমান হবে। ধরো এটার ঢাল যা, এটার ঢালও তাই হবে। সমান্তরাল হলে ঢাল সমান, সমান্তরাল হলে কি হবে, ঢাল দয় সমান হবে। ঢাল দয়, সরলরেখার ঢাল দয় কি হবে বলতো, সমান হবে। তাহলে এখন সমান। ওকে, তার মানে তুমি এখন বলো এই সরলরেখার ঢাল যা, তুমি যে সরলরেখা বের করতে যাচ্ছ তার ঢালও কি তাই হবে না, একই হবে। তাহলে এই সরলরেখার ঢালটা বের করে দিই। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার না, কি বের করতেছি কি করতেছি, এটা কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ঢাল বের করতেছি, এটা ঢাল, এটার ঢাল আর আমার ঢাল, আমি যেই সরলরেখার সমীকরণ বের করতে যাচ্ছি সেটা ঢাল আসলে সমান। ওকে, M1 বের করলে M2, ঠিক আছে, কারণ M1 ইকুয়ালস টু M2। কনসেপচুয়াল মানে ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা সমাধানটা করে ফেলবো খুব সহজে। এই যে দেখো, আচ্ছা এই রেখার সরলরেখার ঢাল, ঢাল বের করা তো খুবই সহজ, ওই যে মাত্র দেখে আসলাম। ঢাল এখানে আমি একবারে বের করে ফেলবো। ধরো এটা M1 ধরে নিলাম। ওকে, যে M1টা তাহলে কত হচ্ছে বলতো, মাইনাস এক্সের সহগ, এক্সের সহগ কত 3, 8/y এর সহগ 2, 2 না 8। তাহলে এক্সের সহগ হচ্ছে 3 আর y এর সহগ কত বলতো 8, তাহলে মাইনাস 3/8। এখন এর রেখার ঢাল যা, হ্যাঁ এই রেখার ঢাল যা, আচ্ছা এটা M1 আর দেওয়া লাগতেছে না। সমান্তরাল হলে আমরা জানি, সমান্তরাল হলে ঢাল দয় সমান। ওকে, ঢাল দয় সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সরলরেখার সমীকরণ, তাহলে আমার যেই নির্ণয় যেই সমীকরণটা আছে বা যেটা বের করতে হবে সেটার ঢালও কি মাইনাস 3/8 হবে। আবার একটা বিন্দু দেওয়া আছে 5,7, একটা বিন্দু বলেছে 5,7। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ, অতএব নির্ণেয় সমীকরণ কি হবে বলতো, সূত্রটা কি হবে, সূত্রটা আগে লিখে নিই। y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, তাই তো। এখানে x1 y1 হচ্ছে কি বলতো, ওই যে যেই বিন্দুটা 6,7 যে বিন্দুটা দেওয়া আছে। ওকে, 6,7 না 5,7 যে বিন্দুটা দেওয়া আছে, হ্যাঁ 5,7 যে বিন্দুটা দেওয়া আছে সেটা। ধরো এখানে হচ্ছে 5,7, তাহলে x1 এর মান কত হবে এইটা, আর y1 এর মান কত হবে এইটা, এটা হবে 5, এটা হবে 7। খুবই ভালো কথা। এখন যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে সেই মানগুলা বসানো। তাহলে মানগুলো বসাবো কিভাবে, এই যে দেখো y মাইনাস y1, y1 কি হবে দেখো এই যে তোমার 7, y অক্ষের মান 7। তারপরে এটা কত হবে মাইনাস 3/8, মাইনাস 3 হচ্ছে 8, আর x এই যে দেখো x1 কি হচ্ছে বলতো মাইনাস 5, মাইনাস 5। দেখছো, এই যে দেখো এর ঢাল যা, আমার যে নতুন আমি যেই সরলরেখার সমীকরণ বের করছি তার ঢালও সেম, কারণ দুইটা তোমার হচ্ছে সমান্তরাল ছিল। সমান্তরাল মানে কি সেটাও আমি দেখাই দিছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ পেয়ে যাব। ওকে, আচ্ছা এটা এখানে আমরা হচ্ছে এইভাবে না লিখলেও চলতেছে, কারণ সূত্রের কাজ শেষ। তুমি টাটা বাই বাই। আচ্ছা, তাহলে সমীকরণ কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 8টা ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 8y 7 × 56।
আর দেখো এখানে -3 থাকতেছে, তাহলে -3 গুণ করলে -3x, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। এখন এক্সটাকে কখনোই আমরা মাইনাস রাখবো না আসলে অ্যাকচুয়ালি, তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি। কী হবে তাহলে? +3x + 8y, এখানে -56 আর হচ্ছে -15, -15 = 0। তাহলে অতএব 3x + 8y, এখানে হচ্ছে 5 আর 6 হচ্ছে তোমার 11, হাতে থাকে 1 2, তাহলে কত? 7 71, 71। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছো। এখন সরাসরি আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনটা একটু পড়ে দেখি। L1 এবং L2 রেখাদ্বয়ের সাথে, ঠিক আছে, মানে এই দুইটা রেখাদ্বয়ের সাথে অক্ষদ্বয় যে ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে L1 মানে হচ্ছে আমাদের যে এই সরলরেখার সমীকরণ বা এই সরলরেখাটা, L2 মানে হচ্ছে এই যে লাইন 2, এই সরলরেখাটা। এই সরলরেখা আলাদা আলাদাভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে মানে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করে দেখাইতে হবে। তার মানে প্রথমে ধর আমি L1 নিয়ে কাজ করতে যাচ্ছি, L1, ঠিক আছে। তাহলে আমার L1 ব্যাপারটা কি হবে বলতো? আচ্ছা, এই যে ক নাম্বারটা, হ্যাঁ, L1 মানে হচ্ছে কি দেওয়া আছে, যে এখানে একটু দেখে নেই আমরা, হচ্ছে 3x + 8y, 3x + 8y = 25। এই সরলরেখাটা তোমার হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে হচ্ছে আমরা একটু এঁকে নেই, এঁকে দেখি। এই যে ধরো হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলতে হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এই যে হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে। তাহলে ধরলাম এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে এই ত্রিভুজটা এইভাবে যায়, ধরো ত্রিভুজ না, সরি, এই যে এই সরলরেখাটা এইভাবে যাচ্ছে, ধরে কিন্তু নিতেই পারি আমরা যে সরলরেখাটা এইভাবে ছেদ করতেছে। হ্যাঁ, জানি না এই পাশেও ছেদ করতে পারতো, বাট আমি ধরে নিলাম যে আমার এই পাশে ছেদ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমার কি বলতো, এই যে এই বিন্দুগুলো বের করতে হবে। দেখো এই বিন্দুগুলা, তাহলে কি দেখো, এই যে দেখো, এই যে এই বিন্দুগুলো কেন বের করব কারণ হচ্ছে দেখো, এই যে দেখো ত্রিভুজ অক্ষদ্বয়ের সাথে, দেখো ত্রিভুজটা হচ্ছে যে এইটা। তাহলে ত্রিভুজ যদি বের করতে হয় তাহলে কি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা কিন্তু তোমাকে জানতে হবে। দেখতে পাচ্ছ এই যে এইটা, তো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা, তাহলে শীর্ষবিন্দু আমি একটু ধরে নিই, আমরা হচ্ছে একটু ধরে নেই, এটা হচ্ছে মূল বিন্দু ও, এই বিন্দুটাকে আমি এ ধরে নিলাম, এই বিন্দুটাকে আমি বি ধরে নিলাম, ধরতেই পারি। তো দেখো ভাই, আমার এই যে L1 সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে বলেই তো এই বিন্দু হইছে, এক্স অক্ষকে ছেদ করছে তাই এই বিন্দু পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে মনে করি, লিখে নিব, মনে করি L1 এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, এবং হ্যাঁ, এবং আমরা জানি, এবং তাহলে এখানে আর দাঁড়িয়ে দেওয়ার দরকার নাই, এবং এক্স অক্ষকে যদি আমরা ছেদ করি, এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে, ওই ছেদবিন্দুতে, এই যে এই ছেদবিন্দুতে দেখো ওয়াইয়ের মানটা কত হবে? 0। জানি, আজীবন জানি যে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান আজীবন কি হয় ভাইয়া? 0 হয়। কিন্তু এক্স অক্ষের উপরে এই যে ওয়াইয়ের মানটা আজীবন 0 থাকে। যদি ওয়াইয়ের একটুও মান থাকতো, 0.1 আছে, তাও তো একটু হলেও উপরে যেত, এক্স অক্ষে আর থাকতো না। বা -0.1 হলে একটু হলেও নিচে নামতো, এখানে আর থাকতে পারতো না। তাহলে সেক্ষেত্রে ছেদবিন্দুতে ওয়াইয়ের মান কত হবে বলতো? 0 হবে। এখন এই 0টা কি করবো? 0টাকে বাসায় নিয়ে যাবো না, 0টা আমরা কি করবো, ওই যে দেখো আমাদের যে সমীকরণ আছে, যে সরলরেখাটা ছেদ করছে তার সমীকরণে বসাই দিব। তুই ছেদ করছিস, তুই নে 0, 3x + 8 × 0 = 25। তাহলে 8 আর 0 গুণ করলে তো 0ই হয়। দেখো এখানে হচ্ছে তোমার 3x = 25। তাহলে অতএব তোমার হচ্ছে x কি হচ্ছে বলো তো? এই দেখো এখানে বা দিয়ে x = 25/3। দেখো 3টা এখানে গুণাকার আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা হলো কত? 25/3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কে x এর মান 25/3, ওয়াইয়ের মান কত? 0। ওয়াইয়ের মান তো 0ই, ঠিক আছে, প্রথমেই আমরা জানতাম। এখন আবার দেখো বি বিন্দু আবার কি বলতো? ওয়াই অক্ষকে ছেদ করছে।
ওয়াই অক্ষকে ছেদ করছে বলেই এই যে বি বিন্দু পাওয়া গেছে। তাহলে আমরা কি লিখবো, যে মনে করি আবার ব্যাপারটা, যে মনে করি তো মনে করেই নিছি L1 ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এটা একটু সহজ করে লেখার চেষ্টা করি। ছেদ করলে ছেদবিন্দুতে এইভাবেই লিখবো, দরকার হয় কেউ যদি চাই এইভাবে লিখতে এইভাবে লিখতে পারো, কেউ যদি চাই এইভাবে লিখতে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, ছেদবিন্দুতে ওয়াই এর মান কত হবে বলো তো, সরি এক্স এর মান কত হবে 0। যেরকম এক্স অক্ষে ওয়াই এর মান 0 করে দিলা, ওয়াই অক্ষে তাহলে এক্স ছাড়বে, এক্স এর মানও 0। ছেদবিন্দুতে এক্স এর মান কি হবে বলো তো 0। তাহলে এই 0টা আমরা কি করব, যে দাঁড়া তুই ছেদ করছিস, তুই নে, যে সরলরেখা ছিল ওই দেখো সরলরেখা কি ছিল 3x, ওই দেখো 3x + 8y, 3x + 8y। ওকে, তাহলে 3x + 8yটা বসাই দিব। 3x তো আর লিখবো না, 0 লিখবো, 8y = 25। তাহলে অতএব y = 25/8। কারণ কেন, 3 এর সাথে 0 গুণ হলে 0 হয়ে যায়, আর 8 এখানে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা কত হচ্ছে বলো, 25/8। ওকে, এই যে এখানে দেখো x এর মান কত 0 আর y এর মান কত 25/8। কখনো আবার বলো না যে ভাই এত কষ্ট করে মানটা বের করলাম, মানটা প্রথমে রাখি না, x এর মান কিন্তু সবসময় প্রথমে থাকে আর y এর মান পরে। আর ও বিন্দুতে আমরা জানি যে ও এর স্থানাঙ্ক কত, এটা 0 বানাই দিই, হ্যাঁ এটা 0 আর এটা ও, ঠিক আছে। ও হচ্ছে কি 0,0 মূল বিন্দু, এখানে x এর মানও 0, y এর মানও 0। তাহলে এখন ও এ বি এর যদি ক্ষেত্রফল আমাকে বের করতে বলে, ও এ বি এর ক্ষেত্রফল, ঠিক আছে, আমি একটু ক্ষেত্রফলটা একটু দেখি। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে, যে হাফ দিব, হাফ তারপরে কি বলতো, এই যে x1 y1, তার মানে যে কোনো একটা বিন্দু, আমি ধরো প্রথমে এই যে 0 থেকেই শুরু করলাম, 0 থেকে যে কোনো একটা বিন্দুতে, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে শুরু করলেই হবে। তাহলে 0,0, শুধু জাস্ট ওইখানে ফিরে আইসো, যে দেখো এখান থেকে প্রথমে এখানে যাচ্ছি এতে, তাহলে এ হচ্ছে কত 25 হচ্ছে কত 3, আর নিচে হচ্ছে কত বলতো 0। তারপরে বি হচ্ছে কত, ধরো এখান থেকে আবার বিতে যাচ্ছি, এই দেখো বিতে, বিতে যাচ্ছি, এই ধরো এখান থেকে এই যে বিতে গেলাম, ঠিক আছে বিতে। তাহলে এ থেকে বিতে গেলে এই যে 0, 25 হচ্ছে কত 8। ওকে, আর হচ্ছে যেই বিন্দু দেখো এখানে গেলে কি হলো, এই যে এখান থেকে এখানে গেলাম, তারপরে এখানে শেষ হয়ে গেল না, আমি যদি ফিরে না আসি তাহলে কিন্তু ত্রিভুজ পাবো না, তাহলে কিন্তু এই জায়গাটুকু ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে আবার ওই বিন্দুতে ফিরে আসতে হবে যেই বিন্দু থেকে শুরু করছি, এই যে দ্যাটস ইট। এতটুকু লিখে কি ওই যে তোমার সফলতা ব্যর্থতার গল্প যেটা শোনানোর কথা সেটা হচ্ছে শুনিয়ে দিবে। এই যে দেখো, এই দেখো প্রথমে ব্যর্থতা, হ্যাঁ এটা কিন্তু এইটা আর এটা গুণ হচ্ছে, এখানে আমি ব্যাপারটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে মানগুলা। এখানে দেখো এটা হলো 0, এই যে এইটা হলো 0, তার মানে কি বলতো, এই যে এইটা এখানে এইটা আর এটা গুণ, এইটা আর এই যে এইটা, এটা আর এটা, প্রথমে ব্যর্থতা। ওকে, প্রথমে ব্যর্থতা, জীবনে প্রথমে আসবে ব্যর্থতা, তারপরেই কি সফলতা। তাহলে একে একে 3 বার ব্যর্থ হয়ে গেলাম। 0, এই দেখো এটা গুণ করলে 0, আর এটা গুণ করলে 25 কত 625, আর 3 8 24, এরপরে 0, কারণ এই যে দেখো কাটাকাটি যাচ্ছে না, সেজন্য লবের সাথে লব গুণ, হরের সাথে হর। ওকে, তার মানে কি 25 3 গুণ 25 8, লবের সাথে লব গুণ, হরের সাথে হর। ওকে, আচ্ছা এত, এরপরে শেষ, ব্যর্থতা আমাদের লাইফ থেকে চলে যাবে, আমরা একটু পজ নিয়ে মানে মাইনাস দিয়ে এখন আমরা দিব কামব্যাক। ওকে, কামব্যাকটা হবে সফলতা দিয়ে। দেখো 0-এর সাথে গুণ, মানে উপরে, এই দেখো সফলতার গ্রাফকে উপরের দিকে, এই দেখো এই যে 0, এটার সাথে গুণ 0, এটার সাথে গুণ 0, একে একে 3 বার আবার সফল হয়ে গেলাম। তাহলে দেখো এটা যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে দেখো পুরো ব্যাপারটাই আসলে 0, এটা দেওয়ার কোনো মানে হয় না, জাস্ট এখানে হাফ ইন্টু 625 আর 24 থাকে,
দেখো এখানেও কাটাকাটি করার কোনো অপশন নাই, তাহলে হরের সাথে হর, লবের সাথে লব, গুণ করে দিলে 24 দুগুণে 48, আর এখানে থাকবে কি 625। 625 এত বর্গ একক, অবশ্যই বর্গ একক দিতে হবে, না হলে কিন্তু নম্বর কর্তন হয়ে যাওয়ার কিন্তু পরিপূর্ণ সুযোগ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু অংশ পেয়ে গেলাম। এরপরে আবার বলছে কি, ওই যে L2টা আবার বলে দিছে আমাদের, L2টাও এই দেখো L1 এবং L2, তার মানে L2টাও কি আবার আমাদের এই অক্ষদের সাথে আরেকটা ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে সেটার ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে সেটার ক্ষেত্রফল কিভাবে পাবো, এই দেখো এটা ক্ষেত্রফল মনে রেখো কিন্তু যে 625/48। এরপরে L2-র জন্য চলে যাব, L2। আচ্ছা, L2টা কি, L2 হচ্ছে আমাদের ছিল 9x + 2y, 9x + 2y, এটা হচ্ছে তোমার ডট দিস ইকুয়ালস টু কি 31। এবার এইটা আবার x অক্ষ y অক্ষকে ঠিক একই রকম ভাবে ছেদ করবে। এইখানে আমরা একটু লেখালেখির বিষয়টা একটু কমের দিকে যাব, কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, দ্যাটস ইট। এই যে দেখো, ধরো এটাও এইভাবে ছেদ করছে, ধরলাম আমি, জানি না বিন্দু যেখানে আসে আসুক, আমি এখানে ধরে নিলাম যে এইটা এইভাবে ছেদ করছে, x অক্ষ এটা y অক্ষ, আর এটা হচ্ছে আমার L2টা। হ্যাঁ, L2টা এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কিন্তু এই নতুনটা এসে এটার সাথে সি কোণ উৎপন্ন করছে আর এটার সাথে ডি কোণ উৎপন্ন করছে, আমি ধরে নিতেই পারি। ওকে, এখন আমার এই সি কোণ, সি বিন্দু, কোণ বলে ফেলছি মনে হয়, তোমার হচ্ছে এটা আসলে যে সি বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, আর ওয়াই অক্ষকে ছেদ করছে ডি বিন্দুতে, আমি ধরে নিতেই পারি যে সি বিন্দু আর হচ্ছে ডি বিন্দু। এখন দেখি আমরা, ওকে এখন দেখি কি দেখবো, যে ভাইয়া দেখো এই সরলরেখাটা, এই দেখো আগের মতন এক্স অক্ষকে ছেদ করছে বলেই সি বিন্দু পাওয়া গেছে, এক্স অক্ষকে ছেদ করছে বলেই সি বিন্দুটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা এক্স অক্ষকে ছেদ করলে 9x + 2y, এটা কিন্তু যে সি বিন্দুর জন্য, ওকে সি বিন্দুর জন্য আমরা কনসেপচুয়াল বিষয়ের দিকে যাচ্ছি বেশি। হ্যাঁ, লেখালেখিটা যে আগেটার মতন করে লিখে দিব, ওকে সি বিন্দুর জন্য। তাহলে সি বিন্দুর জন্য তোমার কি হচ্ছে বলতো 31, এটা কি এক্স অক্ষকে ছেদ করলে ওয়ার মান কত, এক্স অক্ষে ওয়াই কি 0, তাই তো, ওয়াই এর মান 0, তাহলে এটা কত হবে 9x 2 × 0 = 31। তাহলে অতএব x = 31, তাহলে কি 31 / কি 9, দেখো 2 × 0 করলে 0, আর এখানে হচ্ছে x এর সাথে 9 গুণ, তাহলে 9 পাশে গেলে ভাগ হলে 31/9। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে, x এর মান 31/9 আর y এর মান কত 0, কারণ x অক্ষে y এর মান 0, এটা আমরা জানি। ঠিক একই রকম ডি এর জন্য কি করা লাগবে, কিচ্ছু করা লাগবে না। ডি এর জন্য ডি এর জন্য কি করব, শুধু জাস্ট এই যে দেখো, এই যে ওইটা আগেরটাই 9x + 2y = 31, এটা হচ্ছে y অক্ষে কি হবে বলো তো, x এর মান 0, তাই তো, y অক্ষে x = 0, তাহলে x = 0 যদি বসিয়ে দেই তাহলে কি 9 × 0 2y = 31, তাহলে সেক্ষেত্রে 2y = 31, অতএব y = কত হবে বলতো 31/2। দেখতে পাচ্ছ যে 2টা এখানে গুণ আকারে আছে, এই পাশে এসে কি হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে, তাহলে 31/2। তাহলে এইখানে x এর মান কত 0, y অক্ষে x এর মান 0 আর 31/2। এই যে দেখো এখানেও কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এখানকার হচ্ছে বিন্দু ও বিন্দু কি 0 0, ও মানে কি মূল বিন্দু, এখানে x এর মানও 0, y এর মানও 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা যদি ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজ এটা হচ্ছে কি বলতো ওসিডি, ধরো ওসিডি এর ক্ষেত্রফল আগের মতন এই যে হাফ দিয়ে কি 0 0 0 0 থেকে স্টার্ট করে প্রথমে এখান থেকে এখানে যাব, এই যে সি 31/9, আর হচ্ছে নিচে কি এটা কিন্তু 9, হ্যাঁ 9, আর নিচে হচ্ছে কি 0, বেশি কাছে হয়ে যাচ্ছে, এই যে এখানে x1 y1, এখানে x2 y2, এই যে এখানে একটা 0। আবার কি বলতো, এই যে ডিতে চলে যাব, হ্যাঁ ডিতেই চলে যাব, হ্যাঁ এই যে এখান থেকে সি থেকে ডিতে, তাহলে ডিতে গেলে কি পাচ্ছি বলতো, এই যে x এর মান 0, y এর মান কত 31/2। ঠিক একই রকম দেখো ভাই, এখানে যদি ফিরে না আসি তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা থেকে যাবে, তাহলে ফিরে আসলে কি এই যে 0, 0, এখানে আবার যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে আবার ফিরে আসতে হবে। এরপরে যে হাফ, তারপর কি এই যে
সফলতার ব্যর্থতার গল্প। এই দেখো একে একে ব্যর্থতা দেখছো জীবনে কত। 0 × 0 0, তারপরে 31 × 31 করলে কত হয় বলো তো? দেখে নেই 31, এটা 31 × 31 তাহলে 961, ঠিক আছে 961, আর হচ্ছে 9 দুগুণে কত হচ্ছে 18। এরপরে আবার 0 সাথে গুণ করলে 0, এরপরে মাইনাস, এই যে ছোট্ট একটা পজ নিয়ে নিব, নেওয়ার পরে এরপরে সফলতার গ্রাফ কোন দিকে যাবে? উপরের দিকে, এই যে উপরে, এই যে দেখো 0, একে একে সফল হয়ে যাব, সফল হয়ে দেখিয়ে দিব, এই যে শেষ 0। তাহলে এইটা যদি এখন দেখো এখানে কি 1/2 × 961 আর 18 থাকে, এখানেও কাটাকাটি করার কোনো অপশন নাই, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে 18 দুগুণে 36, 961 / 36 এত বর্গ একক। অবশ্যই কিন্তু বর্গ একক দিতে হবে, না হলে নাম্বার কর্তন চলে যাবে। এখন আমাদের অনুপাতটা বের করতে হবে। দেখো এই যে এটা একটা পাইছি 961/36, আর আরেকটা কি পাইছিলাম ওই যে ওই পাশে। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে যদি এখান থেকে যেহেতু আমরা মানটা তো বের করেই ফেলছি, আমরা যদি একটু সলিউশন এখানে দেখি যে আমাদের হচ্ছে মানটা কত আসছে। এই যে দেখো, হ্যাঁ দেখছো এখানেও আসছে হচ্ছে কি বলতো 961/36, এটা হচ্ছে L2 এরটা। ওকে, L2 এরটা। তাহলে এখন আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, আমি ক্ষেত্রফলটা বের করেই ফেলছি, তো ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। এখন দেখো ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে হয় ভাই, অনুপাত আর ভাগ কিন্তু একই কথা। আমরা জানি যে 3/2 কে দেখো 3:2 এভাবে লেখা কিন্তু যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে দেখো এই যে L1 এর ক্ষেত্রফলটা, তারপরে যে L2 এর ক্ষেত্রফলটা, দেখছো দুইটা কিন্তু ভাগ আকারে লিখছি, যেন অনুপাতটা বের করতে পারি। এখন দেখো আমরা জানি ভগ্নাংশের অনুপাত, এই যে ভগ্নাংশের ভাগটা কীভাবে করে, দেখো 625/48 গুণ, তাহলে কী হবে বলতো 36, আর নিচে যাবে কি 961, তাই না? ব্যাপারটা তাই হবে না? এটা একটু ফাঁকা জায়গায় লিখি, দাঁড়াও একটু, হ্যাঁ এই যে এখানে একটু লিখি যে 625 বাই হচ্ছে কি বলতো 48 গুণ, তাহলে কি ভগ্নাংশের ভাগ কীভাবে করে, গুণ দিয়ে উল্টায় দেয়, তাই তো? গুণ দিয়ে উল্টায় দেয়, নিচেরটা উল্টাবে কিন্তু, আবার উপরেরটা উল্টায় দিও না, হ্যাঁ উল্টার মানে হচ্ছে কি ব্যস্তকরণ করে দিবা, ব্যস্তকরণ, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, উল্টায় যাবে। এরপরে যদি এই যে উপর নিচে কাটাকাটি করা যায় তাহলে করতে হবে, হ্যাঁ যাচ্ছে তোমার 3/12 36, 3/12 36, আর হচ্ছে এই যে 3/14, এই যে তোমার হচ্ছে 48 পাওয়া যাচ্ছে, না 48 না, 3/12 না, সরি মানে 12 দিয়ে কাটা যাবে, এটা আসলে 12 দিয়ে, হ্যাঁ 4/12 48, সরি এটা আসলে 12 দিয়ে কাটা যাবে। আবার নোটে গেলাম কেন? ওকে, হচ্ছে একটু আবার লিখে ফেলি, 625 ছিল 48, তারপরে গুণ তোমার হচ্ছে 36 উপরে যাবে, আর হচ্ছে 961, তাহলে হচ্ছে 3/12 36, তাহলে 3, আর হচ্ছে 4/12 48, তাহলে এখানে 4। এরপর দেখো আর কিছু কাটাকাটি করার নাই, তারপরে উপরের সাথে উপরে গুণ, এই যে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে গুণ করলে যে দেখো এই যে এটা আসে, এটা আসবে। তাহলে আমি মাত্রই বললাম যে ভাইয়া যে তোমার হচ্ছে 3/2 কে কিন্তু 3:2 লেখা যায়, তাহলে সেক্ষেত্রে এটাকেও কি যেইভাবে অনুপাত আকারে লেখা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা পুরো সমাধানটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।